brought to you by V-Guard. মতুয়া তুমি কার? এই প্রশ্নটা যতবার ভোট আসে বাংলায় ঘুরে ফিরে আসবে। আর এবার এই প্রশ্ন যে আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে তাই বলাই বাহুল্য। কারণ সম্প্রতি যে ঘটনা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ঘটছে বা ঘটে চলেছে, সেই ঘটনাকে সামনে রেখে 2024-এর লোকসভা ভোটে এই বনগাঁ লোকসভা কেন্দ্র যে আলাদা করে মতুয়াদের গুরুত্বটা তুলে ধরবে তা কিন্তু বলার দাবি রাখে। আমরা রাজনীতির পরিসরে কতটা গুরুত্বপূর্ণ এবার হয়ে উঠবে সেই মতুয়া সম্প্রদায়ের ভোট, তা নিয়েই আজকের ভোট আলাপে আলোচনা করব। আর আজকে আমার সঙ্গে রয়েছে সোমনাথ মিত্র। সোমনাথ দা, গত কয়েকদিন ধরে যা চলছে তাতে বোঝাই যাচ্ছে লোকসভা ভোটে অন্যান্য বিভিন্ন ইস্যুর সঙ্গে মতুয়া ভোটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। প্রথম কথা সায়ানী, মানে কি বলবো, যে এই গত কয়েকদিনে যা ঘটলো তা সত্যি নজিরবিহীন বলা যেতে পারে। মানে একটা ভেবে দেখ সময়টা, কোন সময়ে এই ঘটনাগুলো ঘটছে। প্রথম হচ্ছে লোকসভা ভোট, সামনে লোকসভা ভোট, তারপর হচ্ছে যে মতুয়া উৎসবের মুহূর্তে ঘটাটা, মানে একটা লাখো লাখো মানুষ সেখানে এসেছে, আসার পর দেখছে যে দুই পরিবার, এক হচ্ছে মমতাবালা ঠাকুরের পরিবার রয়েছে, একদিকে শান্তনু ঠাকুর, এই দুই পরিবারের মধ্যে কার্যত আকচি জায়গা চলে যাচ্ছে। মানে আমি রাজনৈতিক পরিচয়টা দূরে সরিয়ে রাখছি, কিন্তু আগে প্রথম সাধারণ মানুষের কাছে যে বিষয়টা সামনে এসেছে যে দুই পরিবারের মধ্যে এরকম কলহ, সেটা কিন্তু খুব মানে সিগনিফিকেন্ট হয়ে গেছে। নগরে ওই ঠাকুর বাড়ি, সেটা কিন্তু ওখানকার মানুষের কাছে একেবারে মানে একটা পীঠস্থান। এখানে বড় মা থাকতেন, মানে লাখো লাখো মানুষ আসে। এই বারুণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেখানে, এবং সেখানে এসে তারা হঠাৎ করে যে দৃশ্য দেখছেন, ঠাকুর বাড়ির গেটের তালা ভাঙা হচ্ছে, সেই পরিবারের এক সদস্য ভাঙতে গিয়েছেন বলে অভিযোগ। আরেক সদস্য, পরিবারের আরেক সদস্য সেই অভিযোগ করছেন যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাকে গালাগাল করা হচ্ছে, মানে মানে চরম বিশৃঙ্খলা। হ্যাঁ, এবং মানে ওখানকার মানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছেন যে মানে এই ধরনের ঘটনার মধ্যে তাদেরও একটা মনের ভেতর একটা প্রভাব পড়ছে। তারা মনে করছে না আর এখানে থেকে মানে থাকতে ইচ্ছা করছে না বলে অনেক সময় ভিড়টা আস্তে আস্তে পাতলাও হয়ে গেছে, এরকম আমরা সিচুয়েশন দেখেছি। মানে যাদেরকে আমরা একদম শিরোধার্য যারা, যে মানুষগুলো যাদের কথা আমাদের কাছে শেষ কথা, সেই মানুষগুলো যখন নিজেদের মধ্যে এরকম একটা মানে কার্যত খেয়েই এটা যেটা হচ্ছে। মমতাবালা ঠাকুরের অভিযোগটা কি, এক্সাক্ট অভিযোগটা হচ্ছে যে তিনি এই যে বিনাপানি দেবীর যে ঘরে তিনি থাকতেন, মানে তিনি এটাও বলছেন যে ওনাকে থাকার অনুমতি দিয়েছিলেন বিনাপানি দেবী, সেই অনুযায়ী তিনি থাকতেন, এবং তিনি এই মতুয়া কমিউনিটির মহাসংঘাধিপতি হিসাবে রয়েছেন, সেই হিসাবে থাকতেন। কিন্তু তাকে ঘর থেকে বেরিয়ে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, গেটে তালা দেওয়া মানে তালা দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ যেমন রয়েছে। আবার পাল্টা ওদিকেও শান্তনু ঠাকুর যেমন বলছেন যে এইটা কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, একদমই এটা ভক্তদের একটা মানে পীঠস্থান জায়গা, এখানে ভক্তরা আসবে, এখানে এই ঘরটাকে তাদের কাছে উৎসর্গ করে দেওয়া উচিত। এবং তিনি একটা দাবি তুলেছেন যে হেরিটেজ করে দেওয়া উচিত। আমার মনে হয় একবার মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনে কে কি বলছেন একবার দেখে নেওয়া যাক। তালা মেরেছে শান্তনু ঠাকুরের লোকরা, যারা বিজেপির ক্যাডার, তারা তালা মেরেছে। আমার নিজের ঘরে আমি যেতে পারছি না, আমার পুলিশ পারমিশন নিয়ে সেখানে যে আমার প্রাথমিক যে প্রয়োজন জিনিস আমি সেটা নিয়ে আসছি, এখনও আমি দেখতে পারিনি আমার কী কী প্রয়োজন। এবং প্রচুর আমার 85 সালের থেকে আমার জীবনের সব কিছুই ঘরের ভিতরে, এবং আমার নিজের ঘর। ডক্ত সমাজ চাইছে যে এই ঘর ফ্রি হোক, এই ঘর ঠাকুরের নামে উৎসর্গিত হোক, যেহেতু দেবত্র সম্পত্তি। বড় মা এবং পিয়ার ঠাকুর মশাইয়ের স্মৃতি বিজড়িত এই ঘরটাকে সার্বজনীনভাবে খুলে দেওয়া হোক, তা না এখানে তারা ফোর্স করে এই লক করে আটকে রাখতে চেয়েছিল। ভক্তদের মেজরিটি সিদ্ধান্ত নিয়েই এই ঘরকে হেরিটেজ করে দেবার জন্যে আমরা সম্মতি জানিয়েছি। শুনে নিলাম যে মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর কী কী বললেন, তার পরস্পরে কী কী অভিযোগ শোনালেন আমরা শুনলাম। একটা বিষয় যে মমতাবালা ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কোনো সিদ্ধান্ত নেব না,
আমার যারা মানে এই মতুয়া ভক্তরা রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবেন। আবার ওদিকে ইন্টারেস্টিং ব্যাপার, শান্তনু ঠাকুরও বলছেন যে ভক্তরাই সিদ্ধান্ত নিয়েছে, ভক্তরাই চাইছে এটাকে হেরিটেজ করে দেওয়া হোক, মানে ভক্তদের ওপরই সব ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় যে এই লড়াইটা আসলে আদালতে গিয়েও মানে আদালতেও পৌঁছে গেছে, হ্যাঁ হাইকোর্ট অবধি চলে গেছে। এবং মমতা বালা ঠাকুর একটা অভিযোগ করেছে, মানে এই বিস্ফোরক অভিযোগ যে মতুয়ার যে কমিউনিটি যে ফান্ড রয়েছে সেই ফান্ডে অবৈধ টাকা ঢুকছে, এবং এই অবৈধ টাকাটা যে কীভাবে ঢুকছে এটা একটা মানে রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে মানে চিঠি দিয়েও জানিয়েছে এটা তদন্ত করা হোক। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। এদিকে হাইকোর্ট বলেছে যে এই মানে হাইকোর্ট ডিপার্টমেন্টের কাছ থেকে তথ্য চেয়েছে যে কিভাবে এই মানে ডিটেলসটা দিতে। আর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মমতা বালা ঠাকুরের তরফ থেকে ওখানে বলা হয়েছে যে তাদের প্যান কার্ড, যে প্যান কার্ড রেজিস্টার্ড প্যান কার্ড, সেই প্যান কার্ডটাই হারিয়ে গেছে। তা এই সব কিছু নিয়ে মানে একদম মানে মতুয়া মানুষের কাছে মানে একটা কি বলবো যে খুব বিভ্রান্তিতে রয়েছে যে কী চলছে, মানে এত রহস্য কেন, মানে প্রত্যেকটা ছত্রে এত রহস্য কেন এই জায়গাটা রয়েছে। কিন্তু তুই জানিস যে এই মতুয়াদের যে ধর্ম, এই ধর্মটা কিন্তু এই ধরনের যে আকচাকচির জায়গা এর সঙ্গে পুরো আলাদা ডিফারেন্ট, একদমই তাই না? একদমই মানে বাংলাদেশে যখন ওরাকান্দিতে যখন এই ধর্মের প্রবর্তন হচ্ছে, মানে মূল কথাই ছিল ভক্তি প্রেমের উৎসাহ। এই ধর্মটা কিন্তু একেবারে প্রেম ভক্তিতে মাখা, এবং এখানে মানে সহিষ্ণুতা শেষ কথা, কোথাও কোনো লড়াই নেই, কোথাও কোনো হিংসা নেই, মানে মানে ইষ্ট নাম জপ করে মানুষের মানে শান্তির পথ খোঁজা, এটাই ছিল মূল মন্ত্র। মানে আমি তোকে একটা জিনিস বিষয় বলি যে হরিচাঁদ ঠাকুরের হাত ধরে এই যে মতুয়া ধর্মের যে প্রবর্তনটা হয়েছে, এখানে আসলে তো বৈষ্ণব ধর্মেরই একটা ধারা তারা মানে গ্রহণ করেছে, নবশূদ্ররা গ্রহণ করেছে। কিন্তু এখানে যেটা বিষয় যে হরিচাঁদ ঠাকুর মানে বুঝেছে যে গ্রামের মানুষ, যারা কৃষক, যারা দলিত, যারা মানে পিছিয়ে পড়া, তাদেরকে এককাট্টা করতে। কারণ হচ্ছে ওই সময় বর্ণ বৈষম্য প্রকট, উচ্চবর্ণ ব্রাহ্মণ্যবাদকে মানে তারা প্রচণ্ড পরিমাণে বিরোধিতা করেছে। হ্যাঁ, এই ধর্মের একটা মানে সবথেকে বড় আমি বলবো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এরা বর্ণ বৈষম্যকে কোনো জায়গায় স্থান দেয় না, মানে গোড়ামি জায়গাটাকে কোনোভাবে স্থান নেই, ভেদাভেদ বলে কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মানে হরিচাঁদ ঠাকুর তিনি মনে করতেন যে বাল্যবিবাহকে তিনি কোনোভাবেই সমর্থন করতেন না, ঠিক আছে। আবার বিধবা বিবাহকে হ্যাঁ তার পক্ষে সওয়াল করে এসেছে যে কেন হবে না। মানে এই ধর্মটার আমার কোথাও সামান্য মনে হয়েছে যে আসলে ধর্ম নয়, আসলে হচ্ছে সমাজ সংস্কারকে দিকে একটা যাপনের মন্ত্র, যেখানে কোনো গোড়ামি নেই, মানে সব শৃঙ্খলাবদ্ধভাবে সবটার সঙ্গে কিন্তু খুব বাস্তবসম্মতভাবে এগিয়ে যাবে, এটা একটা যাপনের মন্ত্র বলতে পারি। আমি বলছি তো মানে মানে একটা ধর্মটা হচ্ছে একটা ওয়ে, তুমি কিভাবে মানে খেটে খাওয়া মানুষরা কিভাবে তার এইটাকে ধারণ করে তার জীবনকে আরো সহজ সরল পথে নিয়ে যাবে। আমি একটা কথা যেটা বলছি যে তারা সমাজ সংস্কারের পথে যেভাবে হেঁটেছে, মানে শিক্ষার দিকে স্কুল খুলেছে তারা, ঠিক আছে। আমার কোথাও সামান্য মনে হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বা রামকৃষ্ণদেব, বিবেকানন্দ যে ভাবনায় ভেবেছে মতুয়া ধর্মটা ঠিক সেই মিলন ক্ষেত্র একটা, এই জায়গাটা কিন্তু আজকে আমরা যে চিত্রটা দেখছি আর মতুয়া সম্প্রদায়কে নিয়ে যে মানে তার ভাবনা চিন্তা দুটো ডিফারেন্ট, একদম আলাদা, ঠিক আছে।
এবং শুধুমাত্র হরিচাঁদ ঠাকুর নয়, হরিচাঁদ ঠাকুরের সেই যে ঐতিহ্য, সেই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে কিন্তু গুরুচাঁদ ঠাকুরও এগিয়ে নিয়ে গিয়েছে। তিনিও কিন্তু সেইভাবেই এই ধর্মটাকে নিয়ে যেতে চেয়েছে এবং প্রচুর ভক্ত তার ছিল এই একটাই কারণে যে তিনি সর্বশ্রেণী মানে একদম যাদের অনেক সময় হয়েছে যে সেই সময় যেহেতু বর্ণভেদের একটা বিষয় ছিল, যেহেতু নিচু বর্ণ বলে বহু মানুষকে দূরে ঠেলে দেওয়া হতো, তিনি কিন্তু সেই মানুষগুলোকে এক কাট্টা করে এক ছাতার তলায় এসে সহিষ্ণুতার বার্তায় দিয়েছেন। কখনো কিন্তু বলেননি ছিনিয়ে নিতে হবে, লড়াই করে কেড়ে নিতে হবে, এটা কিন্তু ছিল না। তাদের একটা অবশ্যই লড়াই ছিল। দুটো দিক বুঝতে হবে, একটা হচ্ছে যে সামাজিক দিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক দিক। সামাজিক দিক হচ্ছে যে তারা সবসময় পিছিয়ে পড়া দলিত, হ্যাঁ, এই জায়গাটা রয়েছে। আর যে সময় একটা মুঘল পিরিয়ড রয়েছে, এইখান থেকেই কিছু মানুষ ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষকে তিনি বৈষ্ণব ধর্মের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন, এটা একটা বিষয় রয়েছে। আরেকটা হচ্ছে যে একদম খেটে খাওয়া মানুষ, কৃষক, নমশূদ্র, হ্যাঁ, অশিক্ষিত, এই মানুষগুলোকে তুই যেমন বলছিলি যে এক কাট্টা করার চেষ্টা করছিস, এটা একটা পার্ট হলো। আবার ইন্টারেস্টিং বিষয়, এই মানুষগুলো এবার কিভাবে তোর ভোটের জায়গায় চলে এলো, সেটা হচ্ছে তোর যখন দেশভাগ হলো, দেশভাগ হওয়ার পর উদ্বাস্তু হাজার মানুষ এবার এতে এলো। আবার আমরা বেশিরভাগ মানুষ বোধহয় বনগাঁতে তোমার ঠাকুরনগরে ঠাকুরনগরে বা উত্তরবঙ্গেও তো রয়েছে, মালদা বা এই জায়গাগুলোতে, বর্ধমানের দিকে রয়েছে, এই জায়গায় রানাঘাটের দিকে রয়েছে। রাজনীতির বিষয়টা যেটা বলা যেতে পারে যে প্রমোদ রঞ্জন ঠাকুরের হাত ধরে রাজনীতির বিষয়টা এলো। কারণ এখানে একটা লড়াই হচ্ছে যে প্রথম হচ্ছে যে ধর্মের জন্য তো লড়াই ছিলই, হ্যাঁ, তারপর আমার মনে হয় সোমনাথ দা ধর্মের জন্য লড়াইয়ের থেকেও বড় যেটা, সেটা হচ্ছে অস্তিত্বটাকে প্রতিষ্ঠা করা লড়াই। না, এবার উদ্বাস্তু হয়ে যাওয়াতে এখানটা অস্তিত্ব সংকটে ভুগছে। এই লড়াইটা এক দেশ থেকে আরেক দেশে মানুষ এসে তাদের কোনো পরিচয় পত্র নেই, তারা যে এই দেশের এই লড়াইটাই কিন্তু এই দেশে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে, এইখানটাকে বুঝতে হবে। ঠিক আছে, তুমি যদি একটু বলো সোমনাথ দা যে কোন জেলাগুলোতে একটু ভোট ব্যাংকে এই মতুয়াদের প্রভাব বেশি, বা রাজনৈতিক দলগুলো এখন বেশি করে আর কি কোন জেলাগুলোর দিকে, কোথায় কোথায় মতুয়া ভোটের দিকে তাদের আলাদা নজর থাকে? আমরা যা মোটামুটি দেখতে পাচ্ছি যে 32টা বিধানসভা রয়েছে, যেখানে প্রায় 20% মতো মতুয়া ভোট রয়েছে। আমরা রানাঘাট লোকসভাটা আমরা জানি যে এটা হচ্ছে একদম ভর কেন্দ্র, মতুয়াদের ভর কেন্দ্র, হ্যাঁ, কিন্তু তা বলে এই নয় যে আমরা পূর্ব বর্ধমানের আমরা দেখতে পাই প্রায় 2 থেকে 3 লাখ মতুয়া ভোটার রয়েছে। আচ্ছা, ঠিক আছে, উত্তরবঙ্গে কিছু ভোটার রয়েছে, মালদার 4টে ব্লক আছে, যে 4টে ব্লকের মধ্যে তোর রয়েছে, আমি এখানে বলবো যে গাজল, বামনগোলা, হাবিবপুর, পুরাতন মালদা, এই 4টে ব্লকে মতুয়াদের বেল্ট রয়েছে। মতুয়ারা কিন্তু রানাঘাট বাদ দিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু যেটা সবথেকে বড় কথা হচ্ছে ভোটে এরা কিন্তু নির্ণায়ক শক্তি হয়ে যায়। হ্যাঁ, হয়তো 4%, 5%, 6% যে ভোটারটা রয়েছে, সেটা কিন্তু যেদিকে যাবে, বিজেপির দিকে যাক, তৃণমূলের দিকে যাক, একটা নির্ণায়ক শক্তি হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ বলেই বোধহয় এই ঠাকুর বাড়িতে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন, আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছেন। একদম রাজনীতি আস্তে আস্তে কিন্তু এই ঠাকুর বাড়ি একটা ভক্তির পীঠস্থান থেকে একই সঙ্গে কিন্তু একটা রাজনীতিরও পীঠস্থান কোথাও হয়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট কথা এটা। আরেকটা কথা হচ্ছে দেখ, এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিটা করে আসে, হ্যাঁ, সেখানে কিন্তু দেখা গেছে যে তিনি যেভাবে মুসলিমদের প্রতি একটা সহানুভূতিশীল, যেরকমভাবে দেখা যাচ্ছে যে আদিবাসী এদের প্রতি সহানুভূতিশীল, সেইভাবে আবার মতুয়াদের প্রতি। বিজেপিও সেই জায়গাটা বিজেপি বরাবরই যে ধর্মের দিক থেকে মতুয়াদের একটা আলাদা স্থান পেত।
তাই না? এখানে একটা পয়েন্ট যেটা এবারে এবং এটা যে স্থান পেত, তোমার মনে থাকবে যে গত লোকসভা ভোটের আগে বোধহয় 2019 হবে, ও বাংলাদেশে ওরাকান্দিতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, একদম যেটা এই মতুয়া ধর্মের একেবারে মানে গর্ভ বলা যেতে পারে, সেখানে নরেন্দ্র মোদী গিয়েছিলেন। এবং বিজেপি যেটা বরাবর বলে এসেছে যে আমরা এখানে সিএটা কার্যকর করবই, এবং বেশিরভাগ ক্ষেত্রে মতুয়াদের একটা বড় বেল্ট রয়েছে যারা এই সিএটা হলে তাদের দিকে সুবিধা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে এখানে কোনো প্রয়োজন নেই আলাদা, কিন্তু বিজেপিরও দাবি হচ্ছে যে সিএটা তাদের জন্যই, কারণ তারা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, তাদের যে ভোটার কার্ড বা যাই থাকুক, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে পাসপোর্ট বানাতে গেলে এই তার নাগরিকত্বের প্রমাণটা দরকার। তা এই সিএটা এবারে কিন্তু মানে যেহেতু গুরুত্বপূর্ণ, কেননা 2021 সালে তোর মনে থাকবে অমিত শাহ এসে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই সিএ কার্যকর করে দেবো। যে কোনো কারণে হোক হয়নি, সময় লেগেছে, কিন্তু সরকার বলেছে যে সামনে করোনা পিরিয়ড গেছে, সময় লেগেছে, সবকিছু মিলিয়ে। কিন্তু এই সিএটা মানে গোটা রাজ্যের মধ্যেই ঠাকুরনগরে কিন্তু এই গত 5 বছরের টানা জিগেছিল, বিভিন্ন সময় বারবার ওই একই প্রশ্ন উঠে এসেছে যে সিএ তো বলেছিলেন উনি এখানে যখন আমাদের আগে এসে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা বারবার বলেছেন হবে। ইভেন শান্তনু ঠাকুর তিনি বারবার দিল্লি ছুটে গিয়েছেন, সেখান থেকে তিনি মুখের কথা নিয়ে এসেছেন যে সিএ হবে, তারপরেও কেন হচ্ছে না এই প্রশ্নও আমরা উঠতে দেখেছি। Come, 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 my love, please don't say no, baby. Come, 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 my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিএ হয়ে গেছে, যখন সিএ হবে বলে একটা 2021-এর এত বড় ভোট হয়েছে, আমরা যদি রানাঘাট লোকসভাটা দেখি একবার, যে কিভাবে এই মানে অনেকেই মনে করছেন যে সিএটা একটা প্রধান ইস্যুতেই, মানে রানাঘাটের লোকসভার যে বিজেপি যে এত ভালো ফল করেছে সেটা কিন্তু সিএ। 21-এ তুমি বিধানসভা ভোটও কিন্তু সেই সিএ একটা ইস্যু থেকেই গিয়েছিল। 2021 সালে তোর এই তুই যে বিষয়টা বলছিস সেটা যদি আমি একটা রেজাল্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে 2021 সালে 48% ভোট পেয়েছে শুধু রানাঘাট থেকে বিজেপি, 2019 সালে পেয়েছিল 52%। তার মানে কি, মানে তৃণমূল পেয়েছে 42% 21-এ, কিন্তু বিজেপি 48% ভোট পেয়েছে, এবং এই বেল্টটা থেকে খুব ঠিক আছে। এই জায়গাটাকে মানে এবারে তাই বলছি যে এবারে সিএ কার্যকর হওয়ার পর কীরকম রানাঘাটে প্রভাব পড়ে এটা কিন্তু দেখার। কিন্তু আরেকজনের মানে আমরা কথা বলা উচিত, সে হচ্ছে মুকুটমণি অধিকারী। ঠিক আছে, হ্যাঁ একদম, মানে মতুয়া বলয়ের পোস্টার বয় বলা যেতে পারে। হ্যাঁ, যে প্রথম থেকে সরব হয়ে উঠেছিল যে সিএ করতে হবে, হ্যাঁ এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু যখনই সে দলবদল করলো তার অবস্থান কিন্তু একটা জায়গায় মানে এবং আমি জায়গায় চলে গেল। এইটা মানে কতটা ঠিক জানি না বলাটা, সেটা হচ্ছে যে তুমি দেখবে সোমনাথদা, মুকুটমণির দল ছাড়া এবং সিএ কার্যকর হওয়া এই দুটোর মাঝে দূরত্ব বা ফারাক কিন্তু খুব বেশি নয়, না একদমই না। এটা কিন্তু বোঝাচ্ছে যে সিএ ইস্যুটা এবং মুকুটমণি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং ও তো বিভিন্ন সময় বলেওছে যে দল ছাড়ার পেছনেও যে দাবি দাওয়াগুলোর কথা বলেছে, যে বিজেপিতে থেকে যে সমস্যাগুলো হচ্ছিল তার মধ্যে কিন্তু এটাও ছিল যে সিএ এর কথা বহুবার বলা হয়েছে, কেন এখনো কার্যকর হয়নি। যদিও কিছুদিন তার দল ত্যাগে তার তৃণমূলে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু কেন্দ্র সরকার এই আইন বলবৎ করে দিয়েছে। মানে মুকুটমণির একটা দাবি হচ্ছে যে আমি বারবার মানে সওয়াল করেছি 2003 সালে এনডিএ সরকারের যে নাগরিকত্বের যে বিলের এটা আইনটা করে, তাতে মানে এইটা নিয়ে সরব হয়েছি, কারণ 1971-এর আগে ডকুমেন্টস দেখানোর একটা বিষয় ছিল। এই বিষয়টা নিয়ে তার ও কিন্তু বারবারই বলেছে নথি নিয়ে কিন্তু ওর একটা, কিন্তু বিজেপি এবার তার পাল্টা চালটা চেলে দিয়েছে, কারণ বিজেপি বলছে যে আমরা এবারের যে সিএ এর আইন সংশোধনীয় আইন যে হয়েছে এখানে 1971-এর কোনো ডকুমেন্টস দেখাতে হবে না,
2014 সালের মধ্যেই কোনো ডকুমেন্টস দেখালে হবে। তাই মুকুটমণি অধিকারীর এই মানে তার অবস্থান, তার লড়াই, হ্যাঁ, এই জায়গাটা আরেকটু কঠিন হয়ে গেল কি মুকুটমণি মানে দল ছেড়ে তৃণমূলে আসা এবং কঠিন তো তারপরে হলো, যে মানে সিএ এবং সে এখন একটু অনেকটা চুপচাপই রয়েছে, মানে বেশি মানে খোলসা করেও অনেক কিছু বলতে পারছে না, এটা তো রয়েছে, এটা একটা বিষয় রয়েছে মুকুটমণি অধিকারী। হ্যাঁ, অবশ্যই মুকুটমণি অধিকারীকে চাপে রাখবেই, মানে এটা নিয়ে কোনো মানে প্রশ্নই ওঠে না, ঠিক আছে। তা কিন্তু বিজেপিকে যদিও অক্সিজেন দেয় সিএ, তাহলে তৃণমূলের ক্ষেত্রে কতটা কি হতে পারে? কারণ বিশেষ করে ধরো রানাঘাট কেন্দ্রটা মুকুটমণির একটা পার্ট, সেটা তো গেল, তার দল বদল, তার প্রচারের ধরন, তার প্রচার ইস্যু, তার নিজস্ব এমনিও একটা হয়তো নিশ্চয়ই একটা ভোট ব্যাংক রয়েছে, সেইটা হয়তো সে কাজে লাগাবে। কিন্তু বনগাঁর ক্ষেত্রে কি হতে পারে? বনগাঁর তৃণমূলের ক্ষেত্রে একটা বিষয় আমার মানে এটা তো ক্লিয়ার যে সিএ কার্যকর করে দেওয়ার পর মানে বিজেপি অনেকটা এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মমতাও কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পিছিয়ে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি মানে রাজ্যসভায় যদি আমরা আগে দেখতাম দুজন মহিলা, মানে সব থেকে দেখা গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় হোক, বিধানসভায় হোক, নারী সংরক্ষণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এগিয়ে। কিন্তু রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটে দুজন মহিলাদের প্রতিনিধি ছিলেন, ঠিক আছে। এবারে তিনি মমতা বালা ঠাকুরকে সেই জায়গায় নিয়ে গিয়েছে, সুস্মিতা দেবকে নিয়ে গেলেন, ঠিক আছে, সাগরিকা ঘোষকে নিয়ে গেলেন। এই জায়গাগুলো বিশেষ করে দেখো, এই যে মমতা বালা ঠাকুর, গতবার শান্তনু ঠাকুরের জয় এবং মমতা বালা ঠাকুরের জিততে না পারা, তারপরে তিনি কিন্তু এই সংসদের মধ্যে কিন্তু এই ঠাকুর পরিবারের তার পক্ষের যে সদস্য তাকে কিন্তু রেখে দিলেন, যাতে কখনো কোনোভাবেই মনে না হতে পারে এক পক্ষে যে অমুক পক্ষের লোক তো সাংসদ, ওই পক্ষের লোকজন তো সেই সুবিধাগুলো পায়, তারা যান, কিন্তু আমাদের তরফে আমি হয়তো ভোটে জিততে পারিনি, তাই জন্য আমাকে কিছু দেওয়া হয়নি। মানে ঠাকুর পরিবারের প্রতিনিধিরা ধরো ভোটে যদি নাও জেতে, ভোটে না জিতলেও আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি, খুব বড় বিষয়। এবং সেটা হচ্ছে মহিলাকে সামনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইউএসপি মহিলা, হ্যাঁ, সেই জায়গাটাকে কিন্তু মতুয়াতে তিনি একটা প্রতিনিধি হিসেবে রাখবেন, এইটা একটা কাজ করবে, গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। এবার দেখা যাক যে ভোটের এতে মানে মতুয়ারা কিভাবে রিয়াক্ট করে, কারণ আমাদের কাছে আমরা প্রথম যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে দুটো পরিবারের লড়াই এখানে, মানে হ্যাঁ, যে মমতা বালা ঠাকুর তিনি তৃণমূলের প্রতিনিধিত্ব করেন, তিনি একজন সাংসদ, এবং অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি বিদায়ী সাংসদ এবং মন্ত্রী, এই দুটো রাজনৈতিক পরিচয় রয়েছে। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না যে মতুয়া সম্প্রদায়রা খুব একটা চিন্তিত, কেননা মতুয়া সম্প্রদায়রা দেখে এসেছে মানে 1950 সাল থেকে একটা রাজনৈতিক আঙিনার মধ্যেই মতুয়া সম্প্রদায়রা বারবার করেছে এবং তারা বুঝে গেছে যে আমাদের স্বার্থ রক্ষা করার জন্য কাকে কিভাবে ভোট দিতে হবে। তারা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা অনেক ক্ষেত্রেই স্পষ্ট, এবং তারা অনেক ক্ষেত্রেই বলেছে যে আমাদেরকে যারা আমাদের স্বার্থ রক্ষা করবে আমরা তাদের পাশে, আমরা যেখানে নিরাপদ সেখানে আমরা আছি। কিন্তু যেটা তাদের কাছে আমরা মানে তারপরের যে আলোচনাটা এলাম যে ধর্ম, মতুয়ারা কিরকম তাদের মানুষ মানে তারা কিভাবে তারা বাঁচে, এই জায়গাটা যদি হয়, সেইটা কিন্তু আজকের যে প্রেক্ষাপট দুটো পরিবারের লড়াই, এইটা তাদের উপর এটা কিন্তু খুব প্রভাব ফেলতে পারে। সত্যি কথা মনে হয় যে মানে মতুয়াদেরই একাংশ কিন্তু বলছে যে এটা প্রভাব ফেলবে, কারণ দেখো যেই সময় এটা হলো, হয়তো এই বারুণী মেলা না থাকলে বিভিন্ন জায়গায় মতুয়ারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা হয়তো এটা কানে শুনতেন বা টিভিতে একটা ফুটেজ দেখতেন, আমি তো ওইটাই বললাম যে কিন্তু একদম মানে ময়দানে থেকে ওই সময়টা খুব আমি বললাম যে লোকসভা ভোট এবং হচ্ছে একটা উৎসব, এবং লাখো লাখো মানুষ এসে দেখলেন যে কিভাবে এই মানে পুলিশ, কেন্দ্রীয় ফোর্স, তারা সবাই একসঙ্গে নেমে গেছেন এবং একটা দখলের লড়াই, এটা কিন্তু নিঃসন্দেহে একটা মানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেই মনে করা হচ্ছে, বিভিন্ন মহলই সেটা মনে করছে। বিভিন্ন পারিপার্শ্বিক ইস্যু নিয়ে এভাবে ভোটের তো আর আমরা বলে দিতে পারি না অমুকের ভোট ব্যাংক বাড়বে, অমুকের ভোট ব্যাংক কমবে, আমরা একটা ধারণা করতে পারি মাত্র, শেষ কথা ভোটাররাই বলেন। তবে এবার মতুয়া ভোট কিন্তু আমরা এতদিন ধরে নিচ্ছিলাম যে শুধুমাত্র সিএটাকে সামনে রেখে মতুয়া ভোটটা
একটা কোনো সিদ্ধান্তের দিকে যাবে। কিন্তু গত কয়েকদিনে যে জিনিস ঘটলো, যে ছবি ঠাকুরবাড়ি থেকে উঠে এলো, সেখানে এই পারিবারিক দ্বন্দ্বটাকেও কিন্তু মাথায় রেখে মেজর ইস্যু হয়ে উঠবে এবং ভোটাররা কিন্তু সেই জিনিসটাও নজরে রাখবে। আমাদের আজকের মতুয়া পর্ব নিয়ে আলোচনা এ পর্যন্তই। আমাদের ভোট আলাপ চলবে। আগামী আরেকটা পর্বে আমরা নতুন কোনো ইস্যু নিয়ে ভোট আলাপে কথা বলবো। তবে একটা কথা সায়নী বলে রাখি আমাদের দর্শকদের জন্য, আপনারাও কমেন্ট বক্সে লিখে পাঠান যে এই মতুয়া সম্প্রদায়ের ভোট কোথায় কিভাবে যেতে পারে, কী রকম কী তারা ভোটের বাক্সে তারা কী রিয়াক্ট করতে পারে, আপনাদেরও মতামত আপনারা লিখে পাঠান, এটা খুব গুরুত্বপূর্ণ। Brought to you by V-Guard.